এই যে অনেক উঁচুতে যাব, অনেক উপরে, মানে আমি যে রাজপ্রাসাদের উপরে যাব আপনাদেরকে। চাচি, ওই যে কি ধাপ যেন বললেন? মানিকের ধাপ। এখানে কি পাওয়া যায় যেন? এই জায়গায় বাপরে, হলো সত্য যে এটাই আমরা বেশ কয়েকজনা বললো যে এটা মানিকের ধাপ। মানিকের ধাপ। তো আসলে আমি আবার জিজ্ঞাসা করলাম ওই যে চাচিমার কাছে যে আসলে মানিক মানে কি বাবা? তে বলে বাবা ওই যে স্বর্ণ মানিক মানে অলংকার। স্বর্ণ অলংকার এগুলো পাওয়া যায় প্রতিনিয়ত এবং তার খনি। মানিকের বলে খনি, যেমন তেলের খনি থাকে, স্বর্ণের খনি রয়েছে যেমন সৌদি আরবে, এরকম বলে কিন্তু মানিক বলে নাকি এখান থেকে উত্তোলন হতো। আর এই রাজার বলে এই প্রাসাদ এই পরিচালনা করতো। এই জায়গার নাম হচ্ছে সেই মানিকের ধাপ। এটা কিন্তু বলছে চাচি, হ্যাঁ, এটা আমাদের কথা না। তাও চাষির সামনে সামনে আমরা কখনো যেতে পারিনি। চাষি হচ্ছে গরু ছাগল নিয়ে ঘাস খাওয়াচ্ছিল। ওই যে উপরে যাব আমি আপনাদেরকে নিয়ে যে প্রাসাদের উপর, আর সেখানে যে দেখাবো। এখানেই বলে নাকি কিছুদিন পূর্ব 300টা মূর্তি বাড়া ছিল। সেই মূর্তি নিয়ে যে ঠিক মনে করেন যে এই যে দেখেন না যে কতখানি সাপু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছিল। ইটের জন্য আওয়াজ হয় না আর কি। জি জি। যার জন্য কেউ খনন করে ইটে তুলে ফেলে দেয়, দেওয়ার পর মনে করেন কিছু মূর্তি বাড়ায়। হ্যাঁ যেগুলো মূর্তি বাড়ায় হয়তো গোল মূর্তি বাড়াচ্ছে, কোনোটা হয়তো চ্যাপ্টা ইটের সিস্টেম বাড়াচ্ছে, চ্যাপ্টা অর্থাৎ চ্যাপ্টা। হ্যাঁ আবার এই যে নোটিশ দেখেন, আমরা একটু পড়ি। বিজ্ঞপ্তি: সংরক্ষিত পুরাকীর্তি। কোন ব্যক্তি এই পুরাকীর্তির কোন রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করিলে বা এর স্থান বিকৃতি, তার মানে এটা তো সরকারের। হতে পারে, কারণ ওই চাচাজি বললে যে ওনাদের, মানে এটা ভোগ দখলের না খাচ্ছে, বোঝা গেল। ভোগ দখল করে খাচ্ছে, এটা সরকারের। এই যে দেখেন, পরিচালক প্রজাতন্ত্র অধিদপ্তর, বাংলাদেশ সরকার। আমি কোথায় খুঁজবো এখন? আমি খুঁজবো কোথায় এখন? এই বিশাল বড় এই যে রাজার বাড়ি, বা একটা মনে হচ্ছে যে আমি একটা বন জঙ্গলের ভিতর চলে এসেছি। আমি এখানে যে আমার সফর সঙ্গে যে আমাকে নিয়ে আসছে ইউসুফ ভাই, সে তাকে খুঁজে পাচ্ছি না। এই ইউসুফ ভাই, ইউসুফ ভাই, এই ইউসুফ ভাই, ইউসুফ ভাই, কই গেল ইউসুফ ভাই? ইউসুফ ভাই, লে, এখানে আসলে একা থাকা নিরাপদ হবে না। হঠাৎ করে উধাও হয়ে গেল, হঠাৎ করে উধাও, আমি খুঁজে পাচ্ছি না। আসলে আমার টেনশনই হচ্ছে, ভয় লেগে গেল। এই ইউসুফ ভাই, ওই কই গেছেন আপনি? ও, আমি ডরা গেছি একবারে। হাস, এই কত দূরে? ওই যে দেখেন, ডাকে ডাকা পাওয়া যায় না, ওই যে আসতেছে। আসেন, আরে আসেন না। চাচি, ওই যে কি ধাপ যেন বললেন? মানিকের ধাপ। এখানে কি পাওয়া যায় যেন? এই জায়গায় বাপরে বাপ, এই জন্য খুঁড়িছে নাকি? এই মানিকের ধাপ মানে ওই সোনা পাওয়ার জন্য এখানে মানিক রতন পাওয়া যেত। আরে বাপরে বাপ, আমরা খ্রিস্টানেরা নিছে। তো এই যে আমরা এখানে আসছি, আমাদের কোনো জিন ভূত বা কিছু ধরবে না? এটা কি রাজার বাড়ি ছিল নাকি? হ্যাঁ, বড় রাজা। বাবা রে বাবা, আপনার বাড়ি কি এখানে? আমরা যাচ্ছি সেই বিশাল বড় মানিকের ধাপ, যে বিশাল বড় এরিয়া না? আচ্ছা, এই যে খোঁড়ে মানে কিছু পাওয়ার জন্য ওই সোনা নাকি? ওরে বাবা, এই যে দেখুন, আমরা বলতে বলতে কিন্তু ঢুকে পড়েছি। দেখেন এখানে চাচি বললেন যে এখানে সোনা টোনা পাওয়া যায়, যে দেখুন তার প্রমাণ। এই যে দেখেন, আমি যে চলে আসছি কোথায় আপনাদেরকে নিয়ে, এই যে দেখুন, এই যে দেখেন, প্রতিদিন রাত্রিরে আসে স্বামী স্ত্রী বা চোর ডাকাত, বউ বাচ্চা সবাই মিলে লোক করে গোপনে কিন্তু খুঁড়তেই থাকে। এমন একটি ধাপ আমরা চলে আসছি, বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি। এই জায়গার নাম হচ্ছে মানিকের ধাপ। মানিক রতন, মানিক মুক্তা, আমরা কিন্তু সোনা দানা মানিক মুক্তার কথা শুনেছি। আদৌ এই মানিক শব্দের অর্থ কি আজকে তুলে ধরব। যে বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে যেখানে মানিকের মানে যেমন তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, এরকম কিন্তু মানিকের খনি বলা হয়, সেটা হচ্ছে এই বগুড়া জেলাতে। ঠিক এই জায়গাকে বলা হয়, এই গ্রামকে বলা হয় মানিকের ধাপ। এই 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 জায়গা।
আর এটা একটা বিশাল বড় কিন্তু রাজার বাড়ি, বলা হচ্ছে এ ছিল মহারাজ। এই রাজার নাম কিন্তু কি আমরা জানার চেষ্টা করব। তো এই রাজা যে মহারাজ ছিল, সেই রাজার বাড়ি এবং আশেপাশে যত জায়গা আছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে দেখুন খোঁড়া রয়েছে, প্রতিনিয়ত প্রতিদিন এখান থেকে মানিক পাই। ঠিক আছে, মানিক রতন বা স্বর্ণের পুতুল, এগুলো কিন্তু প্রতিনিয়ত আজ পর্যন্ত এই অনেকেই কিন্তু এখানে এখানে খুঁড়তেই থাকে। তো আজকে আমি দেখাবো, এবং এখানে এসে শুনলাম এটা বলে নাকি মানিক রতন যেটা আমরা বলে থাকি সেটার খনি এখান থেকে বলে নাকি এখনও প্রতিনিয়ত বলে বেড়াই সেই মানিক রতন সোনা। আদৌ আজ পুরো ভিডিওতে আমি কিন্তু আজকে তুলে ধরবো, আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো বিশ্বের ভিতর সবচেয়ে বড় যেটা হচ্ছে মানিকের ধাপ বলে পরিচিত। আসলে এই ধাপটা পুরাই হচ্ছে মানিকের যে খনি, বা এখানেই যে মাটি খুঁড়লেই যে মানিক রতন পাওয়া যায়। এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, থাকুন আমার সাথে। আসলে ভয়ও লাগতেছে, এখানে কিন্তু ওর বারে কিরে বারে গাছ, আমি সাপটা লাগলো নাকি ঘটনা এখানে। মানে দেখেন একটা অদ্ভুত একটা বিষয়, কাছ থেকে দেখো, এই যে দেখেন এই গাছগুলো দেখেন তো কিভাবে কিভাবে গাছ বয়ে উঠে গেছে। মনে হচ্ছে যে একটা রহস্যময় একটা জায়গাতে চলে আসলাম। কি গাছ রে ভাই এটা, আসেন। তো আমি এই যে অনেক উঁচুতে যাব, অনেক উপরে, মানে আমি যে রাজপ্রাসাদের উপরে যাব আপনাদেরকে নিয়ে, পুরে যেই রাজবাড়িটি, এখানে বলা হচ্ছে এটা একটা মহারাজার বাড়ি। যেমন আমরা সিনেমাতে দেখছি যে মহারাজের কথা বলা হয়, এরা প্রত্যেকটা দেশে একটা বা দুইটা করে মহারাজা থাকে। ঠিক আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র মহারাজা আমরা জানতাম সেটা দিনাজপুরের রাজা। তো এখানে দেখেন তো এই গাছটা আবার কেমন একটা অদ্ভুত ধরনের গাছ। তো আমি এই উপরে যাব, দেখুন বাপরে, পা পিছলে যাচ্ছে। ওই যে উপরে যাব আমি আপনাদেরকে নিয়ে যে প্রাসাদের উপর, আর সেখানে যে দেখাবো, এখানেই বলে নাকি কিছুদিন পূর্ব 300টা মূর্তি বাড়া ছিল। সেই মূর্তি নিয়ে যে ঠিক এই ধাপের পূর্ব পাশে যে কলার বাগান আছে সেখানে কিন্তু একই জায়গাতে কিন্তু পুঁতে দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো পুরোটা। আর ওই পাশ থেকে বলে নাকি এখনো বলে বেড়ায়, এবং আজকেও প্রতিনিয়ত খুঁড়তেছে সেই জায়গাতে কিন্তু আপনারা নিয়ে যাব। সেই আমরা বলতে বলতে ধাপের উপর যাচ্ছি, অনেক উঁচু, বাপরে উঁচু। দেখেন আমি কত উপরে আসছি, এদের দেখেন একদম নিচু। আর এটা হয়তো বা কমপক্ষে 100 বিঘারও বেশি হবে এটা জুড়ে কিন্তু এই মহারাজার বাড়ি। হ্যাঁ, এটা এখানে যে রাজপ্রাসাদ ছিল তার প্রমাণ দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কি ইটগুলো, এই যে দেখেন সেই প্রাচীন আমলের ইট এখনো কিন্তু এখানে রয়েছে। আর এই প্রাসাদগুলো ধ্বংস হয়ে গেছে। দেখুন এখানে আমি যে জায়গাতে অবস্থান করতেছি যদি আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখো ওইটা ওই এটা পুরোটা একটা প্রাসাদ ছিল, তা মানে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো জায়গা জুড়ে। আর মাঝখানে দেখেন কত গভীর, মানে ওটা হচ্ছে আগিনা। এটা যে একটা রাজার বাড়ি ছিল, এটা মহারাজার বাড়ি ছিল। এটাই সেই মানিকের ধাপ বলা হয়। এবং এখানে খুঁড়লেই বাড়ায় কিন্তু স্বর্ণ। তো এখানে কিন্তু খোঁড়া নিষেধ সরকার থেকে, তারপরেও কিন্তু প্রতিনিয়তই তারা কিন্তু খুঁড়তেই থাকে। আমি ওই ওই নিচেও কিন্তু ওই মাঝখানেও কিন্তু খুঁড়েছে, আমি দেখাবো। তো ওখানে হাতে নাতে কয়েকজন ধরা খাইছে, এবং একজন বলে অজ্ঞান হয়েছিল। এমন একটা ম্যাগনেটিক একটা, মানে এমন একটা দামি একটা কুষ্টি পাথর এখানে বাড়াইছিল। তো আমি এই যে যাব, আর বিশেষ করে আজকে আমাকে সহযোগিতা করতেছে ক্যামেরাম্যান হিসাবে আমার খুব কাছের এবং আপনারা চিনেন সেই কবি মোহাম্মদ ইউসুফ রেজা, নওগাঁ জেলা থেকে আগত। তিনি কিন্তু আজকে আমার এই ক্যামেরাম্যান হিসেবে রয়েছে, এবং আমি তার সাথেও কথা বলবো এই জায়গার সম্বন্ধে। তিনি কিন্তু অনেক জানেন। তিনিই কিন্তু আমাকে বলেছিলেন যে ভাই এমন একটি জায়গাতে আমি তথ্য পেয়েছি, সেখানে আপনি যাবেন। তো আমি বলছিলাম কবি মোহাম্মদ ইউসুফকে যে আমি আসলে বগুড়াতে, আমি তো অনেক ভিডিও দেখালাম কিন্তু আমি তো সেই জায়গা চিনি না। দেখেন এখানেও কিন্তু খুঁড়েছে, খুঁড়ে খুঁড়ে যে ইটগুলো ফেলা দিছে, তারা এখান থেকে সেই মানিক রতন বা স্বর্ণের যা পাক সেটাই কিন্তু নিয়ে চলে গেছে। আসেন এদিকে আমি আরো দেখাবো। দেখুন কিভাবে পুরো প্রাসাদটা কিন্তু খোঁড়া হয়েছে। আর সেই কবি মোহাম্মদ ইউসুফ রেজা ভাই, তাকে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি জায়গা আসলে আমি কোনো দিনই কল্পনাও করতে পারিনি যে এই বগুড়ার শিবগঞ্জের মতন জায়গাতে যে এরকম একটি প্রাসাদ
বিশাল বড় প্রাসাদ রয়েছে। এখানেই ছিল রাজার বাড়ি আদৌ। এই যে দেখুন, আমি যদি আবার কিছু নিচে যাচ্ছি দেখানোর জন্য যে কিভাবে এখানে যে তারা কিন্তু খুঁড়েছে কিছু পাওয়ার জন্য, সেটা কিন্তু আপনারা দেখবেন। এই যে দেখুন এই পাশে, ওরে বাপরে বাপ, এমন ভাবে খুঁড়েছে যে এখানে বিশাল বর্তমান যুগে ভাবে এখানে খুঁড়েছে দেখুন। আর এই পাশেও আপনারা দেখবেন কিভাবে খুঁড়েছে দেখেন। এখন আপনারা ভাববেন যে হয়তোবা লাল মাটি পাওয়ার জন্যই হয়তোবা এখানে খুঁড়েছে, হতে পারে। আপনারা মন্তব্য করতে পারেন যে হয়তো এলাকাবাসী মাটি নিয়ে যাওয়ার জন্য এটা করছে। তার প্রমাণ দেখেন, এই যে দেখেন এলা ঝরঝরা কিন্তু মাটি, একদম এলা হচ্ছে পোড়া মাটি, মানে ইট গুলোই হয়তোবা যুগে যুগে কালে গাছ থেকে 5-7 হাজার 10,000 বছর হয়তো আগেকার কথা। দেখেন এখন এই লাল মাটির রূপ ধারণ করেছে, এই মাটিগুলো লাল। তো মাটি যদি নিয়ে যায় তাহলে দেখুন এগুলো কিন্তু মাটি কিন্তু রেখে যেত না। ওরা এইভাবে প্রতিদিন রাত্রে কোদাল দিয়ে কাটে, শাবল দিয়ে বসে থাকে কাটে। আর এখান থেকে বেরিয়ে আসে সেই মানিক রতন বা স্বর্ণের যে পুতুল বা পাতিল বা স্বর্ণের কয়েন, টাকা পয়সা এখান থেকে বাড়াতে থাকে প্রতিনিয়ত। তো আমি এখন একটা চাচা আসতেছে, চাচার সাথে আমি একটু কথা বলবো এই জায়গা সম্বন্ধে। এখানে কোনো মানুষজন নেই, তো আমরা তো আসছি একটু কথা বলবো, দেখুন কিভাবে খুঁড়েছে। তো বাট আমি একটু কথা বলবো, এদিকে আসো, ওদিকেও খুঁড়ছে। আর এটা এত বড় একটা রাজার বাড়ি। হ্যাঁ, এখানে একটা চাচাকে দেখতে পেলাম। চাচা সালাম আলাইকুম, ভালো আছেন? চাচা কেমন আছেন আপনি? যাক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই। আচ্ছা এই জমি কি আপনার? এই জমি আমার না, আমার চাচা, আপনার চাচার? চাচার জমি, এবং এলে আমাকে ভাগির মানে ভাগের আমার এখন দাদার, মালিকানাধীন। আমার দাদার সম্পত্তি আসলে আর কি। এলা একে মনে করেন কিছু কিছু ভাগ হয়ে গেছে। এগুলো কিছু কিছু ভাগ আছে। আচ্ছা এই জায়গা, এই গ্রামের নাম? গ্রামের নাম দক্ষিণ শ্যামপুর, শিখগঞ্জ থানা, যে আয়নাগর ইউনিয়ন। আইনগর ইউনিয়ন। হুম। আর থানা শিখগঞ্জ, দক্ষিণ শ্যামপুর। দক্ষিণ শ্যামপুর। দক্ষিণ শ্যামপুর গ্রাম। দর্শক বন্ধুরা, এখানকার স্থানীয় রে চাচা, আমরা আসছিলাম এই জায়গাটা দেখতে। এখানে বলে নাকি রাজার বাড়ি ছিল, আসলে বা এই যে দেখা যাচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি। আচ্ছা এই রাজার নাম কি? এই যে এই ধনিকের ধাপ, ধনিকের ধাপ, এটা ধনিকের ধাপ। ধনিকের ধাপ। আচ্ছা এখানে ঢুকতেই বলতেছে এটা মানিকের ধাপ। ধনিকের ধাপ মানে ওই মানিকের ধাপ, ওটাই মানে ধনিকের ধাপ মানে মানিকের। মানিকের ধাপ। আমার ধনিকের ধাপও কই আর মানিকের ধাপ। ধনিকের। হ্যাঁ। ও, এবং মানে মানিক ধনিক মানে মানে ধনী। ধনী। ধনী আবার মানিক মানে সে তো মানিক রতন এলে বোঝা হ্যাঁ, যায়, মানে মানিক এটা রতন। বড় লোকের ধাপ হ্যাঁ, বা বড় লোকের ধাপ। রাজবাড়ি। আচ্ছা চাচা একটা কথা বলবেন, বলেন। এখান থেকে বলে অনেক বলে নাকি যে পুতুল বা ঠাকরান বা এই যে স্বর্ণের বা যাই হোক এখনো এগুলো সামনে মূর্তি, মূর্তি বলে এখানে বলে নাকি পোতা সকানে রয়েছে। সকানে মূর্তি, সোনা মূর্তি এখানে বাড়ায়নি, কিন্তু কি এখানে বলেন? বাড়া ছিল আর কি। আপনি গোড়ালে ইতিহাসই বলে যাওয়া লাগছে আর কি। হ্যাঁ বলেন তো একটা আমরা শুনি। আমি ইতিহাস হলে কি, আমার হচ্ছে খালাতো ভাই, বুঝলেন? হ্যাঁ এই যে এই গ্রামে হ্যাঁ এই জমিটা তার আসলো। হ্যাঁ তা হ্যাঁ, আমরা সব ছোট, এখন ছোট আর কি। তা আমার ভাই, খালাতো ভাই তাই বড়। জি জি, তেমন ওই যে মনে করেন যে এই যে দেখেন না যে কতখানি ছাপু উঁচা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তা ছিল, ইটের জন্য করে আবাদ হয় না আর কি। জি জি, তো যার জন্য কেউ খনন করে, ইটে তুলে ফেলে দেয়, দেওয়ার পর মনে করেন কিছু মূর্তি বাড়ায়। হ্যাঁ যেগুলো মূর্তি বাড়ায় হয়তো গোল মূর্তি বাড়াচ্ছে, কোনোটা হয়তো চ্যাপ্টা ইটের সিস্টেম বাড়াচ্ছে, চ্যাপ্টা অর্থাৎ চ্যাপ্টা। হ্যাঁ, আবার কুলোগুলো মনে করেন যে পাথরের মূর্তি বাড়াচ্ছে, সেগুলো পাথরের মূর্তি মনে করেন কোদালে খিল খসে গেলে আর কি বাড়ি দেয়। ও আচ্ছা আচ্ছা, পাথরের। পাথরের খিল। হ্যাঁ আমার খালাতো ভাই থেকে কয়, আমার দেখতে হলে ভেঙে দেখতো, তার মধ্যে আর কি কালো। হ্যাঁ, কোনগুলো গোল আছে, কোনগুলো চ্যাপ্টা আর কি থাকে। তাহলে আপনিও দেখেছেন? আমি দেখেছি মানে আমি ভেঙে ফেলেছি বহুতগুলো, কয় না হলেও হাজারে হাজারে ভেঙেছি। মানে ওই যে ইব্রাহিম নবী আর নমরুদের মতন, হ্যাঁ। যে মূর্তি বলে নাকি বাড়িয়া পিঠা ভেঙেছে, কুড়াল দিয়ে আপনিও ওইলা করেছেন? আমি মেলা করছি একটা দূরে লাই, সেইগুলো মূর্তি বুঝেন সম্পূর্ণ কাল্লা দেটি আছে। হ্যাঁ, আদেটি এলাকা মানে ওইলা পুঁতা ফেলছেন এক হ্যাঁ, জায়গায়? কাতা কাল্লা গুলো এটি পাতা ভেঙে গেলে যে মানে কাল্লা গুলো এটি আছে। এখানে যে মূর্তি গুলো বানাতে সেই কাল্লা গুলা সব এক জায়গাতে এক রাখেছেন? জায়গাতে এটা যেটি আছে আমার আরে বাপ রে বাপ। জানা আছে। আচ্ছা এখানে, তারপর হ্যাঁ তারপর, তারপর গেল আর কি, তারপরে গেল দেওয়ার পর মনে করেন আর একটা ঘটনা হলে কি, অনেকদিন পর এখানে খনন করে বেড়াচ্ছিল, সেদার মারা বেড়াচ্ছিল। হ্যাঁ, সেদার সেদার মানে? সেদার মানে একটা জন্তু, মানে হ্যাঁ, আলু খায়। ও আচ্ছা সেই আচ্ছা, আলু খায়। আপনারা হয়তো ইয়া চ্যানেল দেখছেন, বিদেশি চ্যানেল। সেদার গাঁত কাঁটা আছে, ও আচ্ছা বুঝলে বলুন। পিছের দিকে যায়। হ্যাঁ বলছে সজাড়ু। সজারু সজারু। হ্যাঁ, সজাড়ু সজাড়ু, হ্যাঁ। হ্যাঁ। তা এখন ওইগুলো মনে করেন যে পাঁচি আছে প্রায়
7 হাত 8 হাত করে একটা পাঁচি এই রাজবাড়ির এই আজবাড়ি পাঁচিতে ওঠার। জি জি তো এই পাঁচির ধার দিয়ে ওই শালা শুরু করে আর কি খং করে রাস্তা খনন করে করেছে রাস্তা করে ওর মধ্যে আর কি থাকে। হ্যাঁ আসছি তারপর যায় ওই মনে করেন ওরা এমন জায়গা খোঁড়ে মনে করেন এখানে আছে লাইট মেরে দেখে যে অনেক দূর থেকে খুঁড়ে দেখে এটি আছে এর থেকে আবার ব্যাঁকায় চলে গেছে আর একদিকে। তো এইভাবে ঘুরতে ঘুরতে মনে করেন আমাকে জানার শোনায় ওই জায়গাটা দেখলে দেখতে পাবেন দেখে দেখতে পাচ্ছি। হ্যাঁ। এখন ওই ওয়ালেতে এমন একটা পাথর সেট করা আছে প্রায় 3 ফুটের মতো। ওরে বাপরে এখন আছে 3 ফুটের মতো শুনেন ঘটনা। 3 ফুটের মতো সে পাথরটা আছে। সে পাথরটা আমরা কিন্তু মেলা লোক দেখছি। দেখার পরে কিন্তু আমাদের এই গ্রামেরই একটা লোক গোপনভাবে তুলে লেগে তাই যাই হোক আত্মসাৎ করে রাখে। দেখ বড় লোক হয়ে গেছে সে। বিক্রি করে। হ্যাঁ তারপর থাকলো আপনার এই উত্তর এলাকাতে একটা হয়ে উঠলো উৎসাহী হয়ে উঠলো যে খনন করলে বলে মাল পাওয়া যাবে। তো সেখন এই ইউটি খুঁড়তে খুঁড়তে মনে করেন ওই সাইডে ওই সাইডে ওই সাইডে হ্যাঁ ওই যে একটা বাড়ি করে থাকে দেখছেন না? হ্যাঁ ওই পারে বাড়ি করে হ্যাঁ হ্যাঁ ওইখানে এমন একটা বাড়ি করে থাকে বুঝলেন। বাড়ি করে থাকার পরে না আগে বাড়ি করনি তো এখন ওই জায়গা খনন করতে 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 আর কি যেমন মনে করেন কুমারেরা পারলে চতুর্মুড়ো দিয়ে পড়ে না ওই হ্যাঁ, হ্যাঁ। সিস্টেম মনে করেন ওই হাসিলের স্যাঁতস্যাঁত আছে তাই মগত গুলো দিয়েছে মানে ও। মালগুলো আর কি বাড়ি করবে। হ্যাঁ এখন আমার ভাই আপন ভাই জি জি ওদের বাড়ি করি। তো তাই আবার করছে কি ওই জায়গাটা খুঁড়তেছে ওই জমি লাগলে হ্যাঁ নিয়ে ওই সব মাল বাড়াইলো মাল বাড়ানোর পর কতিপয় লোক দেখলো দেখার পর সে মাল ওই মনে করেন নাসিকের গেল হ্যাঁ হ্যাঁ যাওয়ার পর রাত্রে আমরা মাল খুঁড়বে আনো 19 জন জানাই 22 জন আমরা ওরে বাপরে 22 জন মিলে 22 জন আসে সে খুঁড়বেললে জিরে খুঁড়বেললে সেরে মাল জিরে খুঁড়বেললে সেরে মাল কিন্তু অথচ ভেঙে যাচ্ছে যেহেতু রাত্রে চুরি করে মাল ধরা। হ্যাঁ হ্যাঁ ওটা যেহেতু দিনের বেলা দেখে এক সিস্টেম আর অদেখাত এক ও system। দেখা তারপরে সেই মাল ওরা জমিওয়ালারা একটা বেঁকি লিয়েছে দুখানি হ্যাঁ হ্যাঁ নিয়ে এসে একটা বাঁশের চোট মারতে একবারই মরে পার হয়ে গেল। ওরে যাওয়ার পর ফ্ল্যাগ করছে কি আসে আমাকেই মারবি চোট আমি যে খুঁজছি আমার ভাই যে যেহেতু মাল দেয়নি সেদিন আগ করে আমি খুঁজছি সেখন যায় ওই করলে কি সগলি মিলে চোট মারে যে ধরছে আর সেখন সগলি মিলে আমাকে বাইক ধরে ধরা হ্যাঁ ধরার পর সেখন যায় মনে করেন অপর থেকে ধরে নিয়ে আসার পর ওরা হাগিয়ে মাগে যাতাই যেহেতু 22 জন রাত্রে বেলা হ্যাঁ হ্যাঁ রাত্রে 11টার দিকে কুয়াচ্ছি সেখন ওরা বলে বাপ বেড়া সগলি থানার যাচ্ছে থানার যেতে বেলা সেখন ফেলাক করা হলে কি ওকে আটক করা হবে হ্যাঁ ওই ব্যক্তি ওই তাই প্রথমে মূর্তিগুলো ইয়ে করছে তার ওই জমি এলাকা হ্যাঁ হ্যাঁ তারপর আটক করা হলো তারপর গ্রামের লোক আটক করে নিয়ে তারপর পরের দিন ওই যাত্রী বান্ধে থেকে পরের দিন সে এমনি সালিশ করে ওরকম ধরে দেওয়া পুলিশক ধরা দিলে পরে যা আপসনাও করা হলো করে আবার আমার গ্রামের লোক আবার ছেড়ে দিয়েছে তারপরে থেকে আর কি তো যাই হোক এখানে তাহলে অনেক দামি জিনিসগুলো আছে বা ছিল এখন আসলো কিন্তু এখনো আছি এখন কোনটি কি হয়ে আছে না ওটাই আছে কিন্তু এখনো আছে এখনো আছি হ্যাঁ। এখনো আছি কিন্তু আচ্ছা এখন- ওই যে বললেন যে একটা পাঁচির এটা কোন সাইডে একটু দেখাবেন এটা পাচ্ছি মনে করেন যে এটাই তো পাচ্ছি ও এটাই পাঁচি এটাই পাচ্ছি আচ্ছা আচ্ছা বুঝছি এটাই আগে পাঁচি। আপনি হ্যাঁ। দেখলে দেখতে পাবেন আগে এখানেই দেখা যায় বুঝলেন আগে আগে এটা বাড়াচ্ছে সেই সোজা চলে গেছে এটা পাচ্ছি বুঝছেন হ্যাঁ মেলাখানি আপনি প্রায় 9 হাতে 8-9 হাতের মতো পাইছি ওটা পাঁচির হ্যাঁ ওরে বাবা রে তাহলে চাচা তো এটা আর এইগুলো ইট যেগুলো ভেঙে পড়ছে এগুলো মনে করেন যে একতলা হয়তো এটা এটা সামান্য একতলা লয় এটা হয়তো কত কয়তলা আসলো না আসলো যেমন বলা যায় না, ওটা 10 তলা কেটে 20 তলা থাকে এরকম না, ধসা পড়েছে অত দূরে হয়তো তালা অত দূরে। 2-3 তলা হয়তো 5 তলা দুই তলা কি বা এরকমই ওরকে বাড়ি আগে কি সিস্টেম আসলে ওটা তো বলা যায় না তাই তো এখন ওটা তো 1300 বছর নাকি কত বছর আগে 1300 বছর আগে কথা 1300 বছর ঘটনা আগে এখন তো ওটা তো আমরা তো বলতে পারবো না আমার বাপ দাদারা 14 পুষ্টি তাই বলতে পারে আচ্ছা আচ্ছা তাহলে কি একদম আপনি স্থানীয় এখানকার এখনকার থাকলেও মানে আমারই দাদার সম্পত্তি এ এখন 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 বলেন বর্তমানে আমার দাদার সম্পত্তি এটা কিন্তু অথচ আমাকে ওকে লেগে দেয়নি আমার চাচা ওই শ্বশুরের থেকে বাপ বাইরে লিখে লেগে হবে বুঝলেন আমরা যখন ছোট আচ্ছা আচ্ছা এখনকার এখন এটা তাহলে এই জমিগুলোও আপনাদেরই হ্যাঁ আমার সবকিছু আমার চাচা তো ওরা বস করলে আমরা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচার সাথে যাচ্ছি পাঁচি দেখার জন্য হ্যাঁ। থেকে মনে করেন এটা একটা ইয়ে আসলে বুঝলেন নিয়ে নেছিল টাকা এটা এই এটা টাকাটা মনে করেন সম্পূর্ণ মালগুলো এটা ঠিক করতে হবে ওই যে মাল ওই যে কাল্লাগুলো, কাল্লাগুলো এই পুতুলের কাল্লাগুলো আচ্ছা আচ্ছা আলাদা যে পাখি দেখছেন আগে রে এলে বুঝছি মূল পাঁচি দিকটা সোজা চলে গেছে আপনি কি আলাদা দেখলে খেয়ে দেবো আপনি বুঝছি, বুঝছি। তাহলে পুরাটাই কিন্তু একদম রাজবাড়ি এটা
বাপরে বাপ, বিশাল বড় তো জায়গা। এটা কত বিঘা মাটির উপর চাচা? এটা অনেকখানি 16-17 বিঘের উপর আছে। বিশাল বড়, এত বড় রাজার বাড়ি আপাতত বগুড়ার এই এলাকায় আমি দেখিনি। আছে তো আরো বড় বড় জায়গা আছে। থাকলেও কিন্তু এটা তো বিশাল একটা, মনে হচ্ছে চারিদিক দিয়ে একটা প্রাসাদ, মাঝখানে তো একই নেই, এরকম মনে হলো। আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা বিশাল বড়, কিন্তু এখন এটা পুরো একটা বাগান করছে, যে গাছপালা যেগুলো লাগানো আছে, অনেক একটা সুন্দর একটা মনোরম পরিবেশ, মনে হচ্ছে একটা বন। যেমন আমাদের এলাকার বন না থাকলেও অন্য জায়গায় গেলে কিন্তু দেখা যায়। এই গাছগুলো যখন আরো বড় হবে তখন দেখতে কিন্তু সুন্দর একটা পরিবেশ হবে। এই গাছগুলো লাগানোর জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। যে আপনারা জানেন যে আমাদের আমরা যারা রয়েছি, আমাদের সবচেয়ে পরম বন্ধু সেটা হচ্ছে গাছ। এই গাছ আমাদের নিঃশ্বাস দেয়। গাছ যেটা আর কি আমাদেরকে দেয় সেটা নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। তো যাই হোক, আমি এই আবারও প্রাসাদের মধ্যে চলে আসলাম। একদম এই যে আমি যে হাঁটতেছি, ঠিক এই দিক দিয়েই কিন্তু চারিদিকে দেখুন পুরোটাই প্রাসাদ। এখন আমি যাব আপনাদেরকে নিয়ে সেই প্রাসাদের মধ্যে, যেখানে বলেন সেখানে আবারও বলে নাকি গত রাত্রি অথবা 2 দিন রাত্রি খড়েছে। আর এখান থেকে বলে নিয়ে গেল প্রায় 10 থেকে 15টা মূর্তি, কিন্তু স্থানীয়রা অ্যাটাক করলেও তারা কিন্তু পেলে গেছে। তো তাদেরকে ধরতে পারেনি, সেটি এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসুন। আসলে অনেক নিচু দেখেন, এই চারিদিক দিয়ে কিন্তু মানে এখানে প্রাসাদ। এই যে দেখুন, এখন আমরা কিন্তু প্রাসাদের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, প্রাসাদের মধ্যে যাচ্ছি। তবে আমি আজকে ধন্যবাদ জানাই যে কবি মোহাম্মদ ইউসুফ ভাই, তিনি কিন্তু আমাকে এখানে যে নিয়ে আসলেন, তাকে ধন্যবাদ জানাই। সে কোথায় থেকে দেখেছে, এটা কোনো ইন্টারনেটে, কোনো ইউটিউব ফেসবুকে কিন্তু আসে নাই। কিন্তু কবি মোহাম্মদ ইউসুফ রেজা বলছিল, ভাই এমন একটি মহারাজার বাড়ি রয়েছে এই বগুড়াতে, তো আপনি যাবেন। তখন আমি বলেছিলাম যে তুমি আসলে বা আপনি আসলে আমি কিন্তু যাব। ঠিক কবি মোহাম্মদ ইউসুফ ভাই আমাকে কিন্তু নিয়ে আসছে। এই যে দেখুন, এখানেই খড়েছিল, যে দেখেন গত রাত্রে যে আমি কথা বললাম, এই যে এই জায়গাটা এখন যে আমি এখন অবস্থান করতেছি, ঠিক। হ্যাঁ, এই যে দেখুন, দেখেন, বিশ্বাস হচ্ছে এটা কিন্তু আরো গভীর করেছিল, এটা কিন্তু অনেক গভীর করেছিল, কিন্তু এখান থেকেই কিন্তু ভাই আসল যেটা মানিক রতন বা যাই বলেন না কেন পেয়েছে। তো দেখুন চারিদিকে, বারে কি রে বাটে, এটা কি? এটা দেখে মনে হচ্ছে আমরা আসার আগে করেছে, দেখেন। হ্যাঁ, মানে গত রাত্রে। দেখে মনে হয় পালিয়েছে। হ্যাঁ, এই যে দেখুন, এই যে চতুর্দিকে দেখো, দেখো এই যে দেখেন, চতুর্দিকে দেখান, যে পুরোটাই ঘুরে দেখান, ঘুরে দেখান, দেখেন এটা চতুর্দিকে, দেখেন চতুর্দিকে এখন ক্যামেরা ঘুরে দেখেন, পুরোটাই দেখেন উঁচু। আর আমরা কিন্তু আঙিনার মধ্যে কিন্তু বসে রয়েছি, দেখেন প্রচুর উঁচাস। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরোটাই কিন্তু প্রাসাদ ছিল। আর আমরা কিন্তু পুরোটাই কিন্তু আমরা এখন নিচে অবস্থান করতেছি। আর আসুন আমি যদি এই দিক দিয়ে যাই, একটা অদ্ভুত জায়গা। উল বাবারে, এটা আবার কি? আসলে মনে হচ্ছে আমরা বনের ভিতরে আসছি। এটা আবার কি? দেখেন ওই গাছ থেকে এইভাবে চলে আসছে, যেমন টারজান ছবিতে দেখা যায়, টারজান হু করে এইভাবে ঝুলে এখান থেকে এই গাছ থেকে ওই গাছে চলে যায়। আমার মনে হয় টারজান এগুলোই কিন্তু ব্যবহার করতো। ঠিক আছে, আমিও দেখি, চেষ্টা করে দিনই। ওই ভাই, ভয় লাগছে ভাই, দেখেন কি অবস্থা। আহ মানে অদ্ভুত একটা জায়গা, আর পা দেখে যেতে হবে। এখানে কিন্তু আমরা কিন্তু আবারও প্রাসাদের উপরে উঠতেছি। আর এই আমরা উপরে উঠতেছি, তো এটা প্রায় পুরোটাই কিন্তু একটা প্রাসাদ। হ্যাঁ, এতে যেমন দেখুন, এখানেও কিন্তু দেখেন কি এটা, এই যে দেখেন, এই যে দেখেন, এটিও কিন্তু মনে হচ্ছে একটা স্বর্ণের, মনে হয় একটা মানে একটা পাতিলের মুখ বা একটা ইট, এরকমই মনে হচ্ছে। তো এই অসংখ্য একটা কিন্তু এখান থেকে নেওয়া যাবে না দিনে দুপুরে, কারণ এখানে নজরদারি রয়েছে। এখান থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবে না, কিন্তু রাত্রে ঠিকই কিন্তু খোঁড়ে। ঠিক আমি এই দিক দিয়ে আবার এই পাশে যাব, দেখেন ওরে বাপরে বাপ, এই যে দেখেন, ওই যে বাড়ি দেখেন কত নিচু, বাড়ি কবর ওই যে দেখা যাচ্ছে কত নিচু। আমি তাহলে কোথায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন। তো আমি ওই যে দেখুন বাড়িগুলো ছোট ছোট, মানুষ আছে ছোট ছোট। এই মানে প্রাসাদের নিচেই দেখুন দুইটা কবর কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি একদম উপরে অবস্থান করতেছি।
তবে আমি আসলে এখানে যে কবি মোহাম্মদ ইউসুফ আমাকে নিয়ে আসলো, আমি ইউসুফ ভাইয়ের কাছ থেকে কিছু জানবো। দেখুন আমরা মাটির থেকে কত উপরে আছি, আমরা একটা প্রাসাদের উপরে, একটা বিশাল বড় প্রাসাদ। ওই যে দেখুন যে ঘর বাড়িগুলো কত ছোট ছোট রাখতেছে। তো যাই হোক, এখানে আমরা এখন ইউসুফ ভাইয়ের সাথে কথা বলবো। আসলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আমাকে আপনি কিন্তু অনেক দিন ধরে মেসেজ দিচ্ছিলেন যে ভাই আপনি যাবেন, আপনি তো অনেক ভিডিও দেখালেন, অবশ্যই আপনি একটা ভিডিও নিয়ে আসবেন। সেটা একটা মহারাজের বাড়ি রয়েছে, মহারাজ, রাজা মহারাজ, আবার তার আবার রাজপ্রাসাদ, সেটা আবার বগুড়া জেলার শিবগঞ্জে অবস্থিত। তো আপনার কথা কিন্তু আমি ভাই আসতে পারিনি, বিধায় আপনি এসেই কিন্তু আজকে আমাকে নিয়ে আসলেন। তো এখানে আসলে আমি একটা অবাক হয়ে গেলাম, এখানে এসেই শুনতেছি যে এখানে অনেক মূর্তি আজও বলে নাকি উত্তোলন হয়। এই বিষয়ে আপনি কিছু বলেন, আপনাকে কেমন লাগতেছে এই জায়গাতে এসে? ধন্যবাদ আপনাকে। দেখে মনে হবে আমরা একটা গহীন জঙ্গলে, সুন্দরবনে অবস্থান করছি। আদৌ কিন্তু এটি সুন্দরবন নয়। এখানকার আসলে দেখলাম, দেখে মনে হলো যে এটা একটা জঙ্গল, কিন্তু জঙ্গল নয়। এটা হচ্ছে একটা রাজপ্রাসাদ, যেখানে কোটি কোটি টাকার স্বর্ণের পুতুল, মানিক, রতন তোলা হয়। এখান থেকেই আমরা দেখালাম যে ভিডিও করে, তো খুঁড়েছে। প্রত্যেক রাত্রেই কিন্তু খনন কাজ এখানে চালু থাকে। আর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে আমরা যার সাথেই কথা বলার চেষ্টা করছি, কেউ কথা বলতে নারাজ। তার মানে যদি তারা কথা বলে, তাদের কাছে এই স্বর্ণের যে মানিক, যেগুলা বলা হয়, সেই মানিক হয়তো তাদের কাছে আছে। তারা যদি কখনো মুখ ফসকে বলে যায় এই মানিক বা যে রতন যেটাই এখানে আছে, সেটা কিন্তু আমরা জানি সরকারের। অর্থাৎ তারা আত্মসাৎ করে খাওয়ার জন্যে তারা আমাদের সাথে কথা বলতে নারাজ। তো আসলে এখানে এসে কিন্তু আমরা যখন প্রবেশ করি তখন কিন্তু দুইটা মেয়ে বা চাচি বললেন ছাগল যে খাওয়াচ্ছিল, জি, গরুদের খাওয়াচ্ছিল। তারা কিন্তু আমাদের দেখেই কিন্তু ছুটকা চলে গেলেন। আমি কিন্তু নিজেও প্রশ্ন করছি, চাচি আপনারা চলে যাচ্ছেন কেন? তো বলছে বাবা এটা এই জায়গা থেকে অনেক স্বর্ণ টর্ণ বাড়ায় বা অনেকেই নিয়ে থাকে, তো আমরা ঝামেলায় পড়তে চাই না। বা বলতে বলতে কিন্তু তারা কিন্তু চলে গেল, এটা তো দেখলেন নিজেই। আবার যতটুকুই জানলাম যে বা দেখলাম, আমরা একটু চলেন তো ওইদিকে। আচ্ছা, এই আমরা যতটুকুই জানলাম যে এখানে বলে নাকি কবি ভাই প্রতিনিয়ত খোঁড়ে, আমরা কিন্তু দেখলাম। বা আসলে এই আসলে জায়গাটার নামই হচ্ছে মানিকের ধাপ। তো মানিক বলতে তো আমরা বুঝি রত্ন, স্বর্ণ, এরকম বলতেই তো আমরা বুঝি মানিক। তো হ্যাঁ, এখান থেকে মানিক বাড়াবে, এটা স্বাভাবিক। তাই না? এখান থেকে মানিক তারা তুলে, এটাও আচ্ছা, স্বাভাবিক। আপনি কোথায় থেকে এটা আসলে শুনেছেন? তো বলেন তো আসলে কোথায় থেকে আপনি জেনেছেন এই জায়গা সম্বন্ধে? আসলে আমি যখন নারায়ণগঞ্জে যাই, এই নারায়ণগঞ্জে কিন্তু অনেক ঐতিহ্য কিছু জিনিসপাতি আছে। তো তখন তাদের ইন্টারভিউ নিতে এক দাদু গল্প করেন যে বগুড়াতে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে মানিকের ধাপ। সেই মানিকের ধাপে স্বর্ণ, অলংকার এবং ডায়মন্ড পর্যন্ত এখানে পাওয়া যায়। তো মানে তার মুখ থেকে গল্প শুনছিলাম। আপনি আমাকে তো বারবারই আসতে বলেছেন এই জায়গাতে। কিন্তু আমি কিন্তু বিশেষ করে আপনি বলেন, আমি ভাবছি এই জায়গা হয়তোবা নাই কেউ এলাকায়। তবে আজকে তো সত্যি, সত্যি আমরা পেলাম। তো তাহলে নারায়ণগঞ্জের এক দাদুর মুখ থেকে শুনেছেন আপনি? আচ্ছা, আচ্ছা। তো সে আর কি বলেছে? বলেছে এখানে কোটি কোটি টাকার স্বর্ণ পাওয়া যায়, অলংকার পাওয়া যায়। কিন্তু আমরা এটা কিন্তু দীর্ঘদিন ধরে খুঁজেছি, সেটা আপনিও জানেন, আমিও জানি। জি, জি। কিন্তু খুঁজতে কেউ এই জায়গার নাম বলতে নারাজ। আমি জানি না সেই দাদু কিন্তু কিভাবে। এখানে দেখেন, আমরা যখন এখানে আসি, তখন কিন্তু অনেকেই অনেক কথা বলেছে। এখানে আসার পরে কিন্তু অনেকেই অনেক কথা বলেছে। হুম, সেটা হচ্ছে যে অনেকেই অনেক কথা বলেছে, মানে আমরা যখন রাস্তাতে আসি তখন আমরা জিজ্ঞেস করি গ্রামের কথা, এই এলাকাতে আছে কিনা? কেউ কিন্তু কেউ স্বীকার করেনি। না, বিশেষ করে এইখানে যারা বসবাস করে এরা একটু মানে ভয়ই পেয়েছে এবং বলতে চায় না। পরবর্তীতে ভয় পাওয়ার পেছনে কারণ একটাই, তাদের কাছে এই মানিক রতনগুলো আছে। আছে। আর আরেকটা কথা, এখানে একজন বলছে এটা হচ্ছে ধনীদের ধাপ। ধনিকের, ধনিকের ধাপ মানে ধনীদের, হ্যাঁ? আবার কেউ আমাকে বলল এটা তো হরিণের ধাপ। হরিণের ধাপ। তাহলে একটা ধনুকে মানে ধনীদের ধাপ বা ধনিকের ধাপ, আবার হরিণের ধাপ। আবার এখানে এক চাচা বললেন যে এটা হচ্ছে আ আ আবার কি যেন ধাপ? মানে হ্যাঁ? এক এক রকম কথা ও হলেও, মানিকের ধাপ, মানিকের ধাপ। এক এক রকম কথা হলো, সত্য যে এটাই, আমরা বেশ কয়েকজনা বললো যে এটা মানিকের ধাপ। মানিকের ধাপ।
তো আসলে আমি আবার জিজ্ঞাসা করলাম ওই যে চাষিমার কাছে যে আসলে মানিক মানে কি বাবা, তে বলে বাবা ওই যে স্বর্ণ মানিক মানে অলংকার। স্বর্ণ অলংকার এগুলো পাওয়া যায় প্রতিনিয়ত এবং তার খনি মানিকের বলে খনি, যেমন তেলের খনি থাকে, স্বর্ণের খনি রয়েছে যেমন সৌদি আরবে, হুম হুম এরকম বলে কিন্তু মানিক বলে নাকি এখান থেকে উত্তোলন হতো। আর এই রাজার বলে হুম এই হুম। প্রাসাদ এই পরিচালনা করতো, এই জায়গার নাম হচ্ছে সেই মানিকের ধাপ। এটা কিন্তু বলতেছে চাষি, হ্যাঁ, এটা মানিকের আমাদের ধাপ। কথা না। তাও চাষির সামনে আমরা কখনো যেতে পারিনি। চাষি হচ্ছে গরু ছাগল নিয়ে ঘাস খাওয়াচ্ছিল। তা আমাদের আশা দেখে হ্যাঁ যে এত জোরে জোরে গেছে, তার আগে আমরা যেতেই পারিনি। কারণ এমনিতে জঙ্গল, এই ঘন জঙ্গলের ভিতরে তো তার আগে উঠা যাবে না। না কারণ এখানে অনেক সাপ পোকামাকড় থাকতে পারে, কারণ আমরা তো এখানকার স্থানীয় নয়। তারা এত জোরে জোরে যাচ্ছে, ভিডিওটি পিছন থেকে করা, জি জি, দেখেছেন? তার আগে আমরা উঠতেই পারিনি। কিন্তু ওরা কেন আমার কাছ থেকে দূরে মানে পেলে যাওয়ার মানে সরে যাচ্ছিল বা এরকম আমরা কিন্তু চিত্র কিন্তু দেখছি কবি ভাই। হ্যাঁ, আসলে এটা আপনি কিভাবে দেখবেন? আমাদের আদৌ কি এরা কি এটার সাথে জড়িত আছে? আমার মনে হয় যে আশেপাশের যত বাড়িঘর আছে, জি, দেখেন তারা কিন্তু একটা ভাং ধরে আছে। তাই না? ভাংটা কি মানে গরিব গরিব, হ্যাঁ, আদৌ কিন্তু তারা গরিব নয়। হতেও পারে। তবে তাদের কাছে কোটি দেখুন আমরা কোটি কিন্তু টাকা সম্পদ। হাঁটতেছি পুরো প্রাসাদের উপর দিয়ে। আমরা যদি এইভাবে কয়েক ঘন্টা যদি ঘুরি মনে হচ্ছে সুন্দরবনের মধ্যে বা আফ্রিকার জঙ্গলের মধ্যে ঘুরতেছি, কিন্তু আদৌ কিন্তু দেখেন বিশাল ওই যে দেখা যাচ্ছে। ঠিক আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অর্ধেকেই যাই নাই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি আমি আর ইউসুফ ভাই। তো এটাই হচ্ছে সেই গাছ, মানে সরি এটাই হচ্ছে এবং সেই প্রাসাদ। জঙ্গলটা আর এই যে করে দেখুন বাবারে, এখানে যে খেজুর গাছগুলো কোনো দেখতে মনে হয় সেটা অদ্ভুত অদ্ভুত গাছ। এই যে দেখতে পাচ্ছেন কি একটা আজব গাছ, জঙ্গলের এই যে ভিতর। দেখুন। হ্যাঁ, এবং এখানে কিন্তু কবি বলতেছে ভাই এখান থেকে চলে যায় ভালো, মানে কখন কোথায় মরা পাতার মধ্যে এখানে যে সাপ রয়েছে বা থাকবে। এই কি আছে, আরে এলা জঙ্গল ফাড়ি এই দিয়ে যাওয়া। প্রচুর জঙ্গল, এই বাস, ইস, উস, আহ, হ্যাঁ। জঙ্গল ফাড়ি তো দিয়ে যাই যাওয়া হোক আমি সমস্যা। আহ, এখানে আসছি এখানকার স্থানীয় চাচাদের কাছ থেকে একটু শুনবো। এখানে একটা চাচা দেখতে পাচ্ছি, সেই চাচার কাছ থেকে শুনবো, হয়তোবা তিনি এখানকার স্থানীয় হতে পারে। তো চলুন আমরা এখানকার স্থানীয় যে চাচা, সে বলে অনেক কিছু জানে এবং সে বলে নাকি নিজেই বলে নাকি 300টা মূর্তি বলে নাকি সে ভাঙ্গেছে, স্বর্ণের মূর্তি। সে বলে বাড়ে মানে কোদালের বাটনি দিয়ে বাড়ে সবাইকে থেতা মেতা করে ফেলছে। আর 300টা যে কাল্লা স্বর্ণের যে পুতুলের কাল্লা সে বলে নিজেই বলে নাকি এখানে দাফন করেছে একই জায়গায়। মানে ওই যে নমরুদ আর ইব্রাহিম নবীর যে কাহিনী, আর এখানকার কাহিনী কিন্তু সেম। তো এখানেই মনে করব যে যেমন ইব্রাহিম যেমন সব মূর্তি ভেঙে সব খান খান করে দিয়েছিল, আর ঠিক সেরকমই ঘটনা আজকে শুনবো এই চাচার মুখ থেকে। থাকুন আমাদের সাথে। এই কবি ভাই কত দূর আর নিয়ে যাবেন আমাকে? আসলে অনেক দূরে দেখেন, অনেক দূরে দেখতে পাচ্ছি কি কি? একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা জান তো এই দেখি। সতর্ককরণ, এই যে সাইনবোর্ড থাকে, হ্যাঁ মানে ওটা হচ্ছে আহ, যেহেতু বাংলাদেশ, এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রজাতন্ত্র আন্ডারে একটা সতর্ককরণ থাকে, হ্যাঁ, সেটা আমরা একটু পড়বো, আসেন। আচ্ছা ও মানে কিন্তু জঙ্গলের ভিতর নোটিশ তো। নোটিশ নোটিশ বোর্ড। হ্যাঁ, নোটিশ বোর্ড। ও আচ্ছা আচ্ছা, নোটিশ বোর্ড। আর আমি হচ্ছে শারীরিকভাবে আর অসুস্থ, আমার গলা আর একটা ভেঙে জিনিস গিয়েছে। আপনাদের দেখাই, দেখেন এদিকে আসেন, দেখেন ইয়ে বাবা, দেখেন দেখেন এই যে দেখেন মাটি খোঁড়া, মানে গাছ আছে দেখেন, গাছের গোড়াহীনি হ্যাঁ একটা মাটি খুঁড়াইলে, মানে যেখানে স্বর্ণ অলংকার যে ছিল, এটা আজকে মনে হয় রাতে খুঁড়েছে নাকি আজকে এই করেন। রাত্রে খুঁড়েছে, তো ওই যে গাছ দেখেন, গাছও তো পড়ে দেবে, দেখেন ঝড় পড়ে হলে তো যাবে, গাছ পড়ে দেবে ওটা। পড়ে তো যাবে ওই যে স্বর্ণের লোভে। তো এই যে নোটিশ না। এই যে নোটিশ দেখেন, আমরা একটু পড়ি। বিজ্ঞপ্তি, সংরক্ষিত পুরাকীর্তি, কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করিলে বা এর স্থান বিকৃতি, তার মানে এটা তো সরকারের, হতে পারে, কারণ ওই চাচাজি বললে যে ওনাদের, মানে এতে এটা ভোগ সাথে সাথে দখলে না খাচ্ছে বোঝা গেল। ভোগ দখল করে খাচ্ছে, এটা সরকারের। এই যে দেখেন, পরিচালক প্রজাতন্ত্র অধিদপ্তর, বাংলাদেশ সরকার। হ্যাঁ, নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড। আচ্ছা আচ্ছা, এটা তো ওই যে কত জানো বলেছে 1900 এত ধারা এটা হচ্ছে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনের 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। মানে এখানে ওই যে খুললে বা শুনলে, ওই যে এই জন্য তো রাত্রিবেলা ঘোরে, ও এটা বুঝেন ক্লিয়ার, না কেন? আমার আশা দেখে আই এমনি পালায় গেল, তাই না? তারা তো দিনের বেলা ঘুরে না ভাই, ওরে তারা ভাই, খুলে গভীর রাত্রে যখন সবাই আচ্ছা আমি ঘুমাচ্ছে। কখনো কিন্তু বনের যাইনি,
হ্যাঁ কিন্তু এখানে এসে কিন্তু বনের কিন্তু স্বাদ পেয়েছি এখানে চারিদিকে, বা পুরো হচ্ছে মনে হচ্ছে আমরা একটা বনের মধ্যে রয়েছি। হ্যাঁ, দেখুন এখানে কি অদ্ভুত অদ্ভুত গাছ, আমরা মনে হচ্ছে কোনো আফ্রিকার জঙ্গলের মধ্যে অবস্থান করতেছি, আদৌ তা নয়। এখানে এই যে দেখুন আমরা আসছি, এখানেও কিন্তু গত রাত্রেই বলে নাকি খুঁড়েছে, এখানে 10-10টি স্বর্ণের মূর্তি লেগেছে, কেউ বলতেছে এটা 3 ফিট করে লম্বা। এই জায়গার থেকে কিন্তু নিয়ে গেছে। যে দেখুন আমি কিন্তু পুরোই এই যে দেখুন, ওই যে দেখুন আমি কিন্তু পুরো এখন প্রাসাদ, এই যে উঁচু পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, এটা পুরোই কিন্তু পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু একদম নিচে, যে এই প্রাসাদের মাঝখানে বা আগিনা ছিল, এরকম জায়গাতে কিন্তু আমি বসে রয়েছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছি, এটা অদ্ভুত গাছ। এই গাছগুলো দেখুন কিভাবে দাঁড়িয়ে রয়েছে কত দিন ধরে। ওই যে ওই পাশেও তাই, এই যে দেখুন এখানে যে খেজুরের গাছগুলো, এটা অদ্ভুত অদ্ভুত কিন্তু গাছ, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আদৌ এখানে আসা আসলে ভালো হবে না। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে, আর এই যে দেখেন আমরা যে বনের ভিতরে আসি, এই যে দেখেন এই এই গাছ, এই গাছের তো আবার দেখেন কি গাছ এগুলো দেখেন, এই যে, এই দেখেন কি অদ্ভুত অদ্ভুত গাছ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতেই ভয় লাগতেছে। দেখেন, এই দেখেন কিভাবে এই গাছ বয়া কিন্তু কিভাবে চলে গেছে ঠিক উপরে। এই যে দেখেন, এই যে দেখেন কি গাছ বয়া চলে গেছে। অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস এখানে এসে আমি দেখতেছি। আর এখানে এই প্রাসাদে কিন্তু কিভাবে খোঁড়া হয়েছে দেখুন, প্রাসাদের উপরে কিন্তু এখন রয়েছে। এই যে দেখেন, হুম, এই দেখেন ইট, ইট পোড়া মাটি, এই যে দেখেন, এই দেখেন কিভাবে খুঁড়েছে তা দেখতে পাচ্ছেন। কারণ কিছু পাওয়ার জন্য আমি কিন্তু প্রাসাদে এখন উপরে এখানে হয়তো বা খুঁড়েছিল। এই যে দেখেন ইট, এই যে দেখেন অনেক উঁচু দিয়ে কিন্তু আমি যাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা, এটাই হচ্ছে, কেউ বলছে ধনুকের ধাপ, ধনিকের ধাপ, কেউ বলছে হরিণের ধাপ, কেউ বলছে মানিকের ধাপ। তো যাই হোক, সব মিলেই যে এখানে একটা মহারাজার বাড়ি ছিল, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ঘুরে ঘুরে। আর আমি কিন্তু অনেক, মনে করেন যে আমি যদি দেখাই যে কমপক্ষে 80 থেকে 100 ফিট আমি উপরে রয়েছি, সেটা কিন্তু আপনারা দেখবেন যে আমি কত উপরে রয়েছি। এই যে দেখেন, ওই যে রাস্তা, ওই যে দেখেন, ওই যে রাস্তা, রাস্তার থেকে কত উপরে কিন্তু আমি আছি। এই যে দেখেন, যে দেখেন কত উপরে আমি অবস্থান করতেছি, তাহলে আপনারা বুঝতেই পারলেন। তো দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই সেই মহারাজের বাড়ি বা রাজপ্রাসাদ ছিল। আর এখন এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখান থেকে সরকার একটা নোটিশ দিয়েছে, সেটাও আমরা দেখলাম। এই যে দেখতে পাচ্ছি। আসলে হঠাৎ করে দেখতেছি কবি মোহাম্মদ ইউসুফ ভাই নেই আমার কাছে, কোথায় যেন হারিয়ে গেছে, কোনো খুঁজে নেই, এলাকাতে নাই। আসলে আসলে এখানে কি মানুষ কেউ গাছ রয়েছে নাকি? এ কবি, এ ইউসুফ ভাই, আল্লাহ জানে কই গেল। আমি কোথায় খুঁজবো এখন, আমি খুঁজবো কোথায় এখন? এই বিশাল বড় এই যে রাজার বাড়ি, বা একটা মনে হচ্ছে যে আমি একটা বন জঙ্গলের ভিতর চলে এসেছি। আমি এখানে যে আমার সফর সঙ্গে যে আমাকে নিয়ে আসছে ইউসুফ ভাই, সে তাকে খুঁজে পাচ্ছি না। এই ইউসুফ ভাই, ইউসুফ ভাই, এই ইউসুফ ভাই, ইউসুফ ভাই, কই গেল ইউসুফ ভাই? ইউসুফ ভাই, লে, এখানে আসলে একা থাকা নিরাপদ হবে না, হঠাৎ করে উধাও হয়ে গেল। হঠাৎ করে উধাও, আমি খুঁজে পাচ্ছি না, আসলে আমার টেনশনই হচ্ছে, ভয় লেগে গেল। এই ইউসুফ ভাই, ওই কই গেছেন আপনি? ও, আমি ডরা গেছি একবারে। হাস, এই কত দূরে, ওই যে দেখেন ডাকে ডাকা পাওয়া যায় না, ওই যে আসতেছে। আসেন, আরে আসেন না, না আমি এদিকে আসেন, ওদিক যাবো না, ওদিক যাইতে নিষেধ করেছে চাচা। এদিকে আসেন। এ আপনি কই গেছিলেন হারিয়া?
হুস, এটা একটা, না ডাকলে হয়তো আমি সাড়া দিতাম না। এটা তো দুপুর বেলা, বুঝতে হবে না। মানে হুস, এদিকে আসো, আসো। আমি এটি বাড়াবো, আমি খুঁজে পাচ্ছি না। ওদিকে চলে যাচ্ছিলাম। ওদিকে যাবেন কেন? এখানে দিন আমরা ভুলে আইলে চলে যাবে, জানেন? আরেকটা জিনিস দেখাই, কি কি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি সমস্যাটা আমি কি? একটা জিনিস দেখাবো কি আপনাকে। দেখাবেন? আসেন, দেখলে শুধু আমি এ নয়, ভাই, এখানে এসে আমি শুধু কিন্তু, শুধু আমি নয়, সবাই কিন্তু ভয় করবে। কি কারণ সে এটা আছে কি, এটা ভয় করারই বিষয়। মানে আপনি কারণ বলবেন যে কি হয়েছে? আপনি নিজে চোখেই দেখেন। আসেন না, আল্লাহ রে, আসেন, কি হচ্ছে আল্লাহ জানে। এই যে আসেন, একটা জিনিস দেখাই। কি এই কুড়ে সেটা পাতা হচ্ছে, লতার ভিতর নিয়ে যাচ্ছে আল্লাহ জানে। এই যে দেখুন, এদিকে দেখান, এই যে দিক দিয়ে দেখেন বেড়া দেওয়া আছে। হ্যাঁ, কি বেড়া বেড়া? লয় কিন্তু, মানে এদিক গুলো কিন্তু কাঁটা। ওরে বাবা, এলে এদিকে এলাঙ্গার দেখেন, গাছ, হ্যাঁ বিশাল বড় বড় কাঁটা। দেখেন, এদিকে দেখেন, এই যে কাঁটা, এই যে দেখতে ওরে পাচ্ছেন। বেড়া দেখতেছে। এখন একটা করে কাঁটা তো মনে করে যে উড়ি বড় বড় কাঁটা, এখন শুনেন, পেটের ভিতর তো ঢুকে যাবে কাঁটাগুলো। এখন যে কাঁটাগুলা দিয়ে বেড়া দেওয়া থুছে, হ্যাঁ, এখন আমি ওর ভিতরে যাব না যাব? এখন ওর ভিতরে ভূতি আছে না জিনি আছে, মানে জিনকে কিন্তু ওই ঘিরা দেয়, ঘিরা দেয়া মানে বেড়া দেওয়ার এটা তো ভিতরে মানুষের জন্য তো দেয়নি, দেখো কিন্তু বন্ধ বেড়া তো করা থাকে। দিছে। আর নিচে দিয়ে দিচ্ছে, কিন্তু এই দেখুন কাঁটা এলা কিন্তু দেখেন, হাতে দিলাম তো কাঁটা, এই যে, তা তোলো তোলো এটা হাতে। দিলে যদি জিন এসে ভক করে ধরে ফেলে আরে ভাই, জিন নাই, লাও তো উঠাও, হ্যাঁ জিন কোটে নিয়ে আসবে। আমার কিন্তু ভয় লাগছে ভাই। আরে লা বেশি হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি লা নেব না, হাওলা ওয়ালা একটা কুওয়াতা নিলাম, ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা একটা কুওয়াতা। কিন্তু থুয়ে দিছি। হ্যাঁ দেখি, এই দেখেন, কাঁটা। এক একটা কাঁটা এগুলো তো দেখেন, মনে হয় এলাঙ্গার কাঁটা। হ্যাঁ, এই এত বড় বড় কাঁটা। হ্যাঁ, এখন আমার সন্দেহ হচ্ছে যে এই কাঁটাগুলা দিয়া মানে ভয়ঙ্কর যেগুলা জিন আছে, হ্যাঁ, মানে ডাইনি, হ্যাঁ। অকারে মনে হয় আটকাইতেছে এর ভিতরে। ওরে বাবা রে, তাই মনে হয়। তাছাড়া দেখেন চতুর্দিকে দেখেন ইনকারা বেড়া দিয়া থুয়ে দিছে এই দেখেন, যে বেড়া বরাবর এই যে মানে মাটি দেয়া। এদিক দিয়ে তো মানুষ যেতে পারবে এর উপর দিয়ে দেখেন, কিন্তু মানুষ আটকানোর জন্য যদি বেড়া দিত তাহলে তো উঁচা করে দিত, হ্যাঁ, মনে হয় মানুষ যেতে পারবে, কিন্তু অস্বাভাবিক কিছু আছে, সেটাকে এই বেড়া দিয়ে ওকে বন্ধ করে রেখেছে। হতে পারে। এখান থেকে এখন বাড়াচ্ছি, এটা বিশাল একটা প্রাসাদ, বিশাল বড় জায়গা। আর এখান থেকে আমরা এখন বাড়া যাব, মানে অনেক সময় লাগবে। কবি, হ্যাঁ আর কত দূর ভাই? আমরা বাইরে যাই। চলেন। আসলে আমি ক্লান্ত হয়ে গেছি, মানে এটা এত উঁচু জায়গা আর একটা, মানে বনের মতন। আসলে এই যে এখানে একটা মহারাজের রাজার বাড়ি ছিল। হ্যাঁ, আমার পা ব্যথা করছে, যাও, পাও বাতার কি করবেন, করবেই তো। মানে রাস্তাও নেই, না, মানে মানুষ যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে বলে ঘাস পাতা মরা যায়, এটা করে মানুষ পাবেন। রাস্তাও নেই। না এই ভাই, এই যে আমরা কলা রাস্তা গাছ, পেয়েছি। কলা দেখুন, কলা হয় কাটা লেগে গেলে তো খাওয়া হতো। কাঁটা লেগে, হয় কাঁটা লেগে যাক আর কলার সাথে ভূত পাঁচ লেগে চলে যাক। তাই না? হ্যাঁ এই আসতে যাও। তো ওরে ভাই, নামবো কিভাবে আমরা এখন? দেখেন এই এদিক সাবধানে, দিয়ে কিভাবে নামবো আমরা? এই, এই যে দেখেন ঘর, ঘর কত ছোট ছোট লাগতেছে, তাহলে আমরা কত উঁচুতে আছি? আসুন এই যাও, আসুন, লাভ দেওয়া লাগবে এদিক দিয়ে। যাওয়ার জায়গা আছে না? আছে আছে উম, আছে আছে, যাও যাও। এই তো, এই যে দেখুন, স্বর্ণ তোলা হয়, স্বর্ণ, এটিও খুঁড়িছে, বুঝছেন? স্বর্ণ তুলে, হ্যাঁ, স্বর্ণ তুলে, স্বর্ণ। আচ্ছা যাওতে। ওরে বাবা, এই গেছে, তুমি তো গেলা ভাই, আমি আসেন একটু, আমি কিভাবে যাব এখন? আসেন। বাপরে বাপ, উঁচার উপরে আমি আছি, এই যে এদিক দিয়ে লাভ দিতে হবে আমাকে এখন। ওই যে কবি দেখেন, ছোট ছোট লাগতেছে কবি। হুম, আসসালামু আলাইকুম বস। ওরে বাবা রে, বাবা রে বাবা। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে, যে মানিকের ধাপের যেই ইট পাটকেল বা এখানে যে এখনো প্রতিনিয়ত মানুষ খোঁড়ে, তার নমুনা দেখাচ্ছি আপনাদের। প্রতিযোগিতা হয় রাত্রে, রাত নেমে আসলে এখানে কিন্তু খোঁড়ার কিন্তু প্রতিযোগিতা হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, কারণ একবার যদি কিছু কেউ পেয়ে যায়, সারা জীবনে কিন্তু আর কাজ করে খেতে হবে না, বসে বসে খেতে হবে ও বা পারবে। এটা বিশাল বড় একটা জায়গা। আর এই জায়গা জুড়ে নিয়ে কিন্তু রহস্য ঘেরা একটা জায়গা। আসলে এখানে কেউ না কেউ কিছু কিন্তু পেতেই থাকে। হ্যাঁ, ও
দর্শক বন্ধুরা, এখানে যখন আমরা আসি, এখানে কিন্তু প্রমাণ সহ আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন এই যে আমার পাশেও দেখুন কিভাবে কিন্তু তারা কিন্তু খুঁড়েছে। এই একটা রহস্যময় জায়গা। এটা অনেকেই বলছে ধনিকের ধাপ, কেউ বা বলতেছে হরিণের ধাপ, আর কেউ বলেছে মানিকের ধাপ। তো এখানে প্রতিযোগিতা হয় রাত নেমে আসলেই। রহস্যময় এই জায়গাটি। রাত নেমে আসলেই এটা জাগ্রত হয়ে ওঠে। রাত নেমে আসলেই এখানে জিনভূত নয়, এখানে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কতটি খুঁড়বে আর কে কয়টা স্বর্ণের পুতুল বা মানিক রতন পেল। তো এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি, ঠিক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা থেকে। এই দক্ষিণ শ্যামপুর যে গ্রাম রয়েছে, এখানেই ছিল সেই বিশাল বড় একটা মহারাজা। মহারাজা বলতে গেলে প্রত্যেকটা রাষ্ট্রে একজন করে বা দুজনের বেশি থাকে না, তাকে বলা হয় মহারাজা। যেমন প্রধানমন্ত্রী একটা দেশের কিন্তু একজনই থাকে। তো আমরা জানি যে এই বর্ষে বা এই বাংলাদেশ বা ভারত মিলে আমার কাছে মনে হয়েছিল যে এমন একটি মহারাজা ছিল, তার নাম আপনারা জানেন, সেটা হচ্ছে দিনাজপুর যে রাজবাড়ি, দিনাজপুর শহরে যে রাজবাড়ি, ঠিক তাকে কিন্তু আমরা জানতাম যে ভারত বাংলাদেশ মিলে মহারাজা একটাই। কিন্তু আজকে আমি শুনলাম যে না, এখানে আর একটি মহারাজার বাড়ি ছিল। ঠিক এই মহারাজার বাড়ির ইতিহাস বা এই জায়গা বর্তমান অবস্থা, এগুলো কিন্তু আমি মানে তুলে ধরেছি। আর আমাকে সার্বিক সহযোগিতা করেছে বা এখানে আসার জন্য উৎসাহিত করেছেন, সেটা হচ্ছে কবি মোহাম্মদ ইউসুফ ভাই। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এখানে এসে আমার মনটা ভরে গেছে যে এরকম একটি রাজপ্রাসাদ এখানে ছিল এক সময়। রাজা, রানী, হাতি, বাঘ, কি ছিল না এখানে, সব ছিল। আর আমি আপনাদের এই জায়গা সম্বন্ধে জানানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট দেবেন, আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।